শহীদ সেনা দিবসে বনানী কবরস্থানে প্রধান উপদেষ্টার পক্ষে ও ৩ বাহিনী প্রধানের শ্রদ্ধা স্মরণ করলেন পরিবারের সদস্যরাও। তাদের সুষ্ঠু বিচারটা আমরা আগে থেকেই চেষ্টা করছি যে দেশবাসী যেন এই বিচারটা দেখতে পারে। এই দিবসটা একটা রিকগনাইজ হবে সারা নেশন ওয়াইডে। আমরা অতিরিক্ত খুশি। কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। আমরা খুবই আশাবাদী যে ইনশাল্লাহ, যেহেতু এই সরকার এই দেশের মানুষ আসলে চায় যে এই হত্যাকাণ্ডের বিচার হোক। পিলখানা হত্যার দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি শহীদ সেনা পরিবারের। ন্যায় বিচার চান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। 10 তারিখ জামিনের ডেট ছিল। আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা। যারা মদতদাতা তাদেরও বের করতে হবে। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না ডেভিলদের শঙ্কায় রাজধানীবাসী। পুলিশের ভূমিকা নিয়ে ফের নতুন করে প্রশ্ন। এবং মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু। দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে, বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস হিসেবে। বনানীর সামরিক কবরস্থানে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে এবং 3 বাহিনী প্রধান শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন নাইম আবির ও সিফাত সোহারিয়ার। প্রথমে যাব আবিরের কাছে। আবির, শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন, সেখানকার সব কর্মসূচি সম্বন্ধে জানাবেন। নাফি, শহীদ পরিবারের সন্তানেরা বা যারা সদস্য রয়েছেন, বিভিন্ন তাদের ভাই থেকে শুরু করে স্ত্রী এবং সন্তানরা এখানে এসেছেন। তারা বলছেন যে তারা প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তারা খুশি। তবে দেশের এবং আন্তর্জাতিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে ষড়যন্ত্র একেবারে মাস্টারমাইন্ড থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত যারা আসলে এটি এক্সিকিউট করেছে সবার তারা আসলে শাস্তি দাবি করছে এবং স্বাধীন যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে সেই তদন্ত কমিশনের মাধ্যমে যেন সেই ষড়যন্ত্রগুলো সামনে প্রকাশ করা হয়, তুলে ধরা হয়, সেটি আসলে তারা বলছেন। আমি যদি একটু এই মুহূর্তে এই যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ বনানী সামরিক কবরস্থান সেখানে রয়েছি এবং এখানে যে কিছুক্ষণ আগে অর্থাৎ 9টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে 3 বাহিনীর প্রধান এবং বর্তমান বিজিবির যে মহাপরিচালক এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই শহীদ সেনা পরিবারের যারা সদস্য রয়েছেন, পরিবারবর্গ, বিশেষ করে সন্তান থেকে শুরু করে স্ত্রী, ভাই, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর পরপরই এখানে আসলে যারা সদস্যদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কবরগুলো রয়েছে অর্থাৎ যে সমাধিগুলো রয়েছে সেই সমাধির সামনে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রেখেছেন। অনেকেই চোখের কোণে জলও আমরা দেখেছি। সার্বিকভাবে একটি বেশ যদি বলি যে আবেগ ঘন পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং এখনো পর্যন্ত যে প্রোগ্রামটি শেষ হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেনা পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে আছে। তারা আসলে তাদের যে এই তাদের স্মৃতি বিজড়িত বিষয়গুলো তারা রোমন্থন করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসারদের যে সংগঠন একটি রয়েছে রাওয়া, তাদের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং তারা এখানে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এবং জানিয়ে রাখি যে রাওয়া মূলত রিটায়ার্ড যারা আর্মড ফোর্সেস অফিসার রয়েছে তাদেরই ওয়েলফেয়ার একটি সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাকর্মীদের আসবার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখানে আসবেন ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। তো যদি সার্বিকভাবে বলি যে এখানে যারা শহীদ পরিবারের সদস্যরা এসছেন তাদের আসলে 2 ধরনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। প্রথম প্রতিক্রিয়া, তারা আসলে চেয়েছিলেন যে দীর্ঘদিন 15 বছর ধরে এই
এই দিবসটিকে যেন জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়, সেটি যেমন আজ আসলে তাদের পূরণ হয়েছে। এবং পরবর্তীতে তারা চায় যে স্বাধীন যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে, সেই কমিশন যত দ্রুত সম্ভব ষড়যন্ত্র থেকে শুরু করে একদম মাস্টার মাইন্ড থেকে শুরু করে যারা আসলে এই কাজটি করেছে বা সংগঠিত করেছে, তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচার দাবি করা হয়। তো এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন সিফাত শাহরিয়ার আর এক প্রান্তে, তার কাছে যেতে চাই। আবির, আমি যেখানে আছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে অপেক্ষা করছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনিও দেখেছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা এমন একজনের সাথেও কথা বলেছি যিনি মাত্র 4 মাস বয়স তখন 2009 সালের 25 ফেব্রুয়ারি তার বাবাকে হারান। তিনি তার বাবার যে স্মৃতি সেটি এখনও সেভাবে মনে করতে পারছেন না। স্বাভাবিক অর্থে তিনি এত বেশি ছোট ছিলেন। আমরা তার মায়ের সাথে কথা বলেছি, অর্থাৎ শহীদের যে স্ত্রী, তার সাথে কথা বলেছি। তিনি এখন পর্যন্ত তার যে সেই স্মৃতি মনে করে আজকেও অশ্রুসিক্ত নয়নে আমাদের সাথে সে সময়ের কথা, তারপরে তারা বিচার চাওয়ার জন্য যে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং দীর্ঘ 15 থেকে 16 বছর সে বিচার হয়নি, সেই বিষয়টিও তারা আক্ষেপের সাথে বলেছেন। তবে তারা আবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। এত বছর পর হলেও তাদের 2টি মূল দাবির একটি যে শহীদ সেনা দিবস প্রথমবারের মতো সেটি পালিত হচ্ছে, তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং যেহেতু 7 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেক্ষেত্রে তারা চান দ্রুত যে এর মূল হোতা কারা কিংবা এর পেছনে কি ছিল, কারা ইন্ধনদাতা, সকলের যাতে বিচার নিশ্চিত করা যায়, তার জন্য তারা বলছেন তাদের দাবি এবং তারা আশাবাদীও খুব দ্রুত এর বিচার কাজ একটি বলা যায় পরিলক্ষিত হবে এবং দৃশ্যমান হবে। এবং এখানে শহীদ পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা জাতীয় পার্টি দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি রয়েছেন, তারা এসেছেন। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আসবেন এবং জাতীয় পার্টির জিএম কাদের আসবেন, তারপরে তারা একসাথে ফুল দিয়ে শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধা জানাবেন। এবং আমরা সকালে দেখেছি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, 3 বাহিনী প্রধানরা শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনা সদস্যদের সমাধিতে। তারপরেই রাজনৈতিক দলগুলো এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা জানাবেন এই বনানী কবরস্থানে। এবং তাদের সকলেরই কণ্ঠে একত্রে একটি কথাই বলছেন, খুব দ্রুত এই শহীদ সেনা যারা সদস্য সেই পরিবারগুলো তারা যাতে সঠিক বিচার পান, তার জন্য সকলে একত্রে কাজ করতে চান। তো এই ছিল আমার কাছে নাফি বনানী থেকে সবশেষ। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস, এবং সে বিষয়ে জানাতে বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন নাইমা বীর ও সিফাত শাহরিয়ার। 16 বছরে উদ্ঘাটন হয়নি পিলখানা হত্যাকাণ্ডের স্বরূপ। এটি শুধুমাত্র একটি বিদ্রোহ নাকি বড় কোনো ষড়যন্ত্র, তা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু দীর্ঘ এই সময়ে সব হারিয়ে চরম ক্ষতির শিকার বহু সেনা ও বিডিআর পরিবার। বিচার ও তদন্ত প্রক্রিয়ায় ঘটেছে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর শহীদ সেনা পরিবারগুলোর দাবি এই ঘটনার পেছনে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের। অপরদিকে অভিযুক্ত বিডিআর পরিবারগুলো চাইছে ন্যায় বিচার। এমন বাস্তবতায় সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের ভূমিকা কি হবে, কিংবা এসব উদ্যোগ কিভাবে বিচারে প্রভাব ফেলবে, সে উত্তর খুঁজেছেন রিপোর্টার আজহার লিমন, ছবি তুলেছেন রাসেল আহমেদ। জামিনে মুক্তি পাবার আগেই জীবন থেকেই মুক্তি মিলেছে সাবেক বিডিআর হাবিলদার এনামুল হকের। এই ঘুণে ধরা আসবাব, ধুলি পড়া ফ্রেম আর নির্জন দাঁড়িয়ে থাকাই ঘরটি সাক্ষী 4 কন্যার একটি পরিবারের ক্রমে নিঃশেষ হয়ে যাবার গল্পের।
পিলখানা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিডিআর হাবিলদার এনামুল হকের 10 বছরের সাজাভোগ শেষ হয় 6 বছর আগে 2019 সালে। যখন বাবা চাকরির থেকে বাহির থেকে বাড়িতে আসতো তখন বৃষ্টিমুখর দুপুরে যেদিন আমরা ঘাটাইলের মধ্যকন্যা কোলাইতলা গ্রামে তার বাড়িতে পৌঁছাই, সেদিন কারা অন্তরীণ অবস্থায় বিডিআর হাবিলদার এনামুলের মৃত্যুর 13 দিন অতিবাহিত। তার বড় মেয়ে মিনা আমাদের বলছিলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন গেল মাস থেকে বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলেন, তখন তার বাবার মুক্তি নিয়ে কতটা আশা করেছিলেন তারা। মনে মনে ভাবতাম যত অসুস্থই থাক আমি বাবার নিয়ে বাড়িতে এসে পড়বো। যদি এই যে 10 তারিখ জামিনের ডেট ছিল, আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবার নিয়ে বাড়িতে যাবো গা, সুস্থ হোক বা না হোক। এবং পিলখানা হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনা কত দিক দিয়ে, কত পরিবারের কত দুঃখের কারণ, তার একটা উদাহরণ প্রয়াত এনামুলের পুরো পরিবারটি। 16 বছর আগে যখন এনামুল শেষবারের মতো এই বাড়ির উঠোন ছাড়ছিলেন, তখন তার ছোট মেয়ে এই রাজিয়ার বয়স ছিল 7 বছর। ছোট থাকতে যখন আসতো তখন পাশে নিয়ে বসাইতো, বসায় খাওয়াইতো। আর যখন সে সিলিন্ডার করলো তখন পাশে নিয়ে জড়িয়ে ধরছিল, এইটুকুই। যখন বুঝমান হয়েছি আমার মাও অসুস্থ ছিল, সেরকমভাবে কোনোই পাইনি। মূলত 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের অভ্যন্তরে 57 সেনা অফিসার সহ 74 জনকে হত্যাযজ্ঞের ওই ঘটনায় 28 ফেব্রুয়ারি একই সঙ্গে 2টি মামলা হয়। একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। 2 মামলার আসামির সংখ্যায় 800 এর বেশি এবং 2টি মামলার কার্যক্রমই বিশেষ আদালতে একই সঙ্গে শুরু হয়। এর মধ্যে হত্যা মামলার বিচার কাজ 2013 সালে শেষ হয়ে এখন আপিল বিভাগে আছে। এই মামলায় যারা সাজা পেয়েছেন তাদের অনেকেরই সাজার মেয়াদ শেষ, কিন্তু মুক্তি পাননি। কারণ 2 মামলার আরেকটির বিচার কাজ আটকে থাকে অজানা কারণে। ফলে জামিন তো দূরে থাক, যারা প্রথম মামলার সাজা শেষ করেছেন কিংবা বেকসুর খালাস পেয়েছেন, তারাও এতদিন জেল থেকে বের হতে পারেননি। ট্রায়াল বন্ধ ছিল, সেটা আবার হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা এই আইন বিশেষজ্ঞের কাছে প্রশ্ন করেছিলাম, আইনের দৃষ্টিতে এটি কেমন দৃষ্টান্ত? ঘটনার সাথে সম্পৃক্ত না অনেকেরই ফাঁসির অর্ডার হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং এত পাইকারি হারে আসলে ফাঁসির আদেশ মানে অন্য কোনো মামলাতে আসলে বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। 10 বছর যাবৎ কিন্তু কন্ডেম সেলও আছেন অনেকে। এগুলো তো চরম মানবাধিকারের লঙ্ঘন। শুরু থেকেই 17 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল নানা ধরনের গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ জেল জীবন শেষ করে যখন ওই ঘটনায় অভিযুক্ত বিডিআর সদস্যরা জামিনে মুক্তি পেতে শুরু করলো, তখন আবার এ নিয়ে প্রশ্ন তুলছে ওই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের পরিবারগুলো। বিশেষ করে ভুক্তভোগী পরিবারের উদ্বেগ ঢালাও জামিন নিয়ে। 25 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা তৎকালীন বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার শহীদ কর্নেল মুজিবুল হকের সহধর্মিণী সেদিনের দুঃসহ স্মৃতির বর্ণনা করে বলছিলেন, সবাই নির্দোষ দাবি করলে সেদিনের ঘটনায় তাহলে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করল কারা? কখনো সার্ভ করছো? না। কেন মারলা? বলে বন্দুক পাইছি তো, মারতে ভালো লাগছে। তো এরকম কেসও তো আছে, তো তাদেরকে শাস্তি হবে না? এই জন্য যারা মদতদাতা তাদেরও বের করতে হবে, অবশ্যই বের করতে হবে। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। ভুক্তভোগী সেনা পরিবারের সদস্যদেরও বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ আছে এবং ঘটনার মূল কুশীলব কারা এবং অতীতের যে তদন্ত তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা। ফলে সরকার নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু বিচার প্রক্রিয়া এতদূর এগোনোর পর এখন নতুন তদন্তে যদি ভিন্ন ফল আসে তাহলে এর সমাধান কি হবে? কিন্তু একটা ট্রায়াল তো কমপ্লিট হয়েছে, আর ধরেন বিস্ফোরকের মামলার ট্রায়াল এখনো পর্যন্ত চলছে। সেক্ষেত্রে আপনার এটাতে এক ধরনের বিচারের ক্ষেত্রে অ্যানোমালি তৈরি হওয়ার, এক ধরনের বৈসাদৃশ্য তৈরি হওয়ার কিন্তু সুযোগ আছে। আমার মতে ফ্রেশ মামলা হয়ে সেটা পাশাপাশি চলাটাই শ্রেয়। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া কর্তৃত্ববাদী সরকারের হস্তক্ষেপের কারণেই পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনার পেছনে আসলে কি ছিল তা নিয়ে বিতর্ক রয়ে গেছে দীর্ঘ 1.5 দশক পরেও, যার কারণে চরমভাবে ভুক্তভোগী এই মামলার বাদী বিবাদী 2 পক্ষ কিংবা পরিবারগুলো। এখন যখন 2 পক্ষই সব ধরনের রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছে, তখন তা কতটুকু প্রতিষ্ঠা হবে তা নির্ভর করছে স্বাধীন কমিশন কতটা এর স্বরূপ উদ্ঘাটন করতে পারে তার উপর।
আজহার লিমন, এখন ঢাকা। ডেভিল হান্ট অপারেশন করেও থামানো যাচ্ছে না ডেভিলদের। গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে প্রতিদিনই বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। প্রকাশ্যে ছিনতাই ডাকাতি গল্প শুনে ও দেখে শঙ্কায় রাজধানীবাসী। 5 আগস্টের আগের পুলিশ নতুন বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কতটুকু সক্রিয় তা নিয়ে প্রশ্ন রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। আরিফ হোসেনের প্রতিবেদন। সময় মাত্র 23 সেকেন্ড। 3টি বাইকে 7 জন এসে বনশ্রী থেকে 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অপরাধীরা। স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার সময় 4টি গুলি করে দ্রুত পালায় বনশ্রী থেকে। স্থান মগবাজার। মাত্র 20 সেকেন্ডের মধ্যে রিকশায় আসা এক ব্যক্তির সবকিছু হাতিয়ে নিয়ে উধাও 3 ছিনতাইকারী। শেষের ঘটনাটি মোহাম্মদপুরের। রিকশা থামিয়ে চাপাতির ভয় দেখিয়ে সব কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। মোবাইল ফোনে ধারণ করা এই 3টি ঘটনা ঘটেছে 1 সপ্তাহের মধ্যে। রাত বিরাতে মোহাম্মদপুরের এই সড়কগুলো ধরেই চলে অস্ত্রের মহড়া। দেশীয় অস্ত্রের পাশাপাশি থাকে বিদেশি অস্ত্র, তাই ভয়ে মুখ খোলে না এলাকাবাসী। তবে থানায় অভিযোগ করলে চিহ্নিত করে বাসায় গিয়ে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। পেছনে কারা মদত দিচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। কেউ ছিনতাই হয়েছেন, আবার কেউ ছিনতাইয়ের ঘটনা শুনেই রয়েছেন আতঙ্কে। একসাথে জড়িত এখানে হামলা করে, এখানে হামলা করে, এখানে হামলা করে, হাতে চুরি দেয়, সাবারি দেয়, বিভিন্ন জিনিস থাকে। আমার বাচ্চা কাচ্চা বা আমার ওয়াইফ যদি বাইরে যায়, তারা কোনো নিশ্চয়তা ঘরে ফিরে আসতে পারবে কিনা সেই টেনশনে থাকি সবসময়। আমাদের যে গ্যারেজে, ওই গ্যারেজের থেকে অনেক গাড়ি এরকমভাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে গেছে, তাহলে স্বাভাবিক তো ভয় পাইতেই পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনা দেখে চিন্তায় অভিভাবকরা 999-এ কল দিয়েও পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। পুলিশে দেখে আগে মানুষ ভয় পাইতো, এখন মানুষ দেখে পুলিশ ভয় পায়। 999-এ ফোন দিলে ওনারা ঠিকমতো আসে না। ওনারা দেখা গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসে, তাহলে তো এটা তো আর ততক্ষণে তো ছিনতাইকারীরা চলেই যায়। আতঙ্কে ছোট মাঝারি ব্যবসায়ীরা তাই বড় অঙ্কের লেনদেন করেন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এখন বর্তমানে আমরা কোনো টাকাই ক্যাশ নিচ্ছি না, আমরা সব কিছুই সরাসরি অ্যাকাউন্টে নিচ্ছি আমরা এখন। কারণ তো 2-4-5 হাজার টাকা রাখতো আমাদের কাছে এখন প্রচুর ভয় মনে হয়। পুলিশ আসলে সবসময় তারা আমাদের পুলিশ এই দিকে থাকে না বা পাহারা দেয় না। তারপরে মনে করেন অনেক পোলাফান ঘোরাফেরা করে, আমরা ওরকম সেভেই থাকি, যাতে একটা অফেন্স না হয় ওইভাবেই থাকি আর কি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ধারাবাহিকতার অভাবে ডালপালা গজাচ্ছে অপরাধীদের। পুলিশের দুর্বলতার সুযোগে অপরাধীরা বেপরোয়া মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। নতুনভাবে পুলিশ তো আর হঠাৎ করে তৈরি করা যায় না। নতুন পুলিশ রিক্রুট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আবার অ্যাক্টিভ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেনাবাহিনী মাঠে আছে, ডেভিল হান্ট শুরু হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া আছে। আমি সেনাবাহিনীর পদচিহ্ন দেখেও একটু হতাশ। আমি চাই যে তারা আরও ভিজিবল হোক। আগের নিয়মেই অপরাধ দমনের চেষ্টা পুলিশের। নির্দিষ্ট অপরাধীদের হট স্পট তৈরি না করলেও ঢাকার যে কোনো অপরাধ গুরুত্বের সাথে দেখছেন তারা। দাবি ডিএমপির। যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ঘটনাই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। এখানে যে কারো নাম আসলে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। সে যেই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, তার যেই ব্যাকগ্রাউন্ডেই থাকুক না কেন, অপরাধীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। মামলাযোগ্য কোনো ঘটনা জিডি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এই নিয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি এবং যারা আমাদের কাছে সেবা প্রত্যাশী তাদেরকে আমরা বলছি আপনারা নির্দ্বিধায় আসবেন। রোজার মাস সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ দমনের কৌশল না সাজালে এর মাসুল গুনতে হবে রাজধানীবাসীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। বিষয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন। জামায়াত নেতা এটিএম আজহারকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ নিয়ে নানান ধরনের অপরাধ করার কারণে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ এরকম বেশ কয়েকটি অভিযোগে তাকে 2014 সালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে 2019 সালে তাকে আপিল বিভাগও সেই
মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। এরপর 2020 সালে তার এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। সেই রিভিউ আবেদনের শুনানির জন্য এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কার্যতালিকা আসে এবং একাধিকবার কার্যতালিকা আসে, তবে এর মধ্যে আপিল বিভাগের এই কার্যতালিকা আসলেও সেটি শুনানি শুরু হয়নি। আজকে এটি প্রথম শুনানি শুরু হয়েছে এবং এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে তারা এই এটিএম আজহারের মুক্তির দাবিতে তারা সভা সমাবেশ করেছেন। তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও দেওয়ার এবং সেখানে অবস্থান নেওয়ারও কর্মসূচি দিয়েছিলেন, যদিও সেটি থেকে তারা সরে এসেছেন। সব কিছু মিলে আজকে কার্যতালিকার এটি 19 নম্বরে ছিল এটিএম আজহারের যেই রিভিউ আবেদনটি, সেই আবেদনের উপরে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ 5 বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চে জামায়াত নেতা এটিএম আজহারের এই রিভিউ আবেদন শুনানি শুরু হয়েছে এবং তার পক্ষে আইনজীবী রয়েছেন, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা শুনানি করবেন এবং এটি শুনানি করতে কতদিন সময় নেবেন এবং কতক্ষণে এই শুনানি শেষ হতে পারে এবং এটিএম আজহারের পরবর্তী এই রায়ের বিরুদ্ধে কী সিদ্ধান্ত আসতে পারে দেশের সর্বোচ্চ আদালত থেকে, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে শুনানি শেষ করা পর্যন্ত। তবে দীর্ঘ সময়ের যেই জামায়াত নেতাদের যেই দাবি এবং তার আইনজীবীদের পক্ষের যে আবেদন, সেটির উপরে অবশেষে শুনানি শুরু হলো এবং আজকে আপিল বিভাগ থেকে এটিএম আজহারের এই মামলার শুনানি শুরু হলো এবং জামায়াতের যে শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড হয়েছিল এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, সে সময় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারেরও মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। নাফি। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। সে খবর জানাতে হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। 5 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আছেন রাজীব সেলিম। প্রথমে যেতে চাই সিলেটে, শুভর কাছে। শুভ, কর্মবিরতির কারণে সেবাদান কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা জানাবেন। নাফি, আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে রয়েছি এবং আপনি অবশ্যই জানেন যে এই এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে সিলেট বিভাগের মধ্যে কিন্তু টারশিয়ারি লেভেলের একটি হাসপাতাল এবং এটি 4টি জেলা এবং এটির যে প্রায় 40টি উপজেলা রয়েছে, সেই 40টি উপজেলাকে ছাপিয়েও কিন্তু অন্যান্য জেলা অর্থাৎ সিলেট বিভাগের বাইরের জেলা যেমন ব্রাহ্মণবাড়িয়া সহ আরও অন্যান্য জেলারও কিন্তু সেবাদান কর্মসূচি বা সেবাদান কিন্তু এখান থেকে হয়ে থাকে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য এই হাসপাতালটি। এবং ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু ফ্রন্টলাইনার হিসেবেই বিবেচিত হন, তারা এই কর্মবিরতিতে থাকায় বেশ দুর্ভোগে পড়েছেন এখানকার সেবা নিতে আসা সাধারণ মানুষ এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। অনেকে জটিল অনেক বিষয় নিয়ে এসছেন, জটিল অনেক বিষয় নিয়ে তারা কিন্তু এখানে দেখেছি যে এসেছিলেন এবং যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় তারা কিন্তু তাদের সেই সেবাটি পেতে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তারা সিভিল সার্জনের কাছে যখনই স্মারকলিপিটি দেন, অর্থাৎ ইন্টার্ন চিকিৎসকরা যখন স্মারকলিপি দিতে যান, তখন কিন্তু সিভিল সার্জন বারবার বলছিলেন যে সাধারণ রোগীদের জন্য কোনো প্রকার ভোগান্তি না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। এবং আজকেও আমরা কিন্তু উপপরিচালক মহোদয়ের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু বলছিলেন যে সেবাদান বিঘ্নিত না হওয়ার জন্য মিড লেভেলের এবং যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করবেন না এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে এই সেবাটি যাতে বিঘ্নিত না হয়। তবে যেটি হয়ে থাকে যে 200 শতাধিক চিকিৎসক যদি একসাথে কর্মবিরতিতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু সেবাটা আসলে বিঘ্নিত হয়। কারণ জানিয়ে রাখা ভালো, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু এমবিবিএস এবং বিডিএস সহ 274 জন ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু কর্মরত ছিলেন এবং তাদের যে 5 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা সবাই একসাথে কিন্তু কর্মবিরতিতে চলে যান। তবে মানবিকতার জন্য কিন্তু তারা কিছু জায়গায় 2-1 জন করে ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তবে এটা কিন্তু আসলেই অপ্রতুল, যেভাবে সেবা দেওয়ার কথা, যেভাবে আসলে সেবা পাওয়ার কথা মানুষের, তেমনটি কিন্তু হচ্ছে না। আমরা একটু আগেও কথা বলছিলাম সিলেটের অনেক দূরবর্তী একটি এলাকার একজন রোগীর সাথে, তিনি বলছিলেন যে গত রাতে ভর্তি হলেও তিনি কিন্তু সেভাবে সেবাটি পাচ্ছেন না। এটির মূল কারণ হচ্ছে ডাক্তারদের অভাব। তো নাফি, এই ছিল আমার কাছে আসলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ।
সিলেট থেকে বাজাতে চাই বগুড়ায় রাজীব সেলিমের কাছে। রাজীব, জানাবেন যে রিট নিষ্পত্তির রায়ে দাবি পূরণ না হলে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা ইন্টার্ন চিকিৎসকরা? নাফি, সারা দেশের মতোই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, কমপ্লিট শাটডাউন চলছে। আর আজকে তাদের যে রিটের রায় দেওয়ার কথা রয়েছে, সেই রায় যদি তাদের প্রত্যাশা মতো না হয়, সেই ক্ষেত্রে তারা আরও বড় কর্মসূচি দেবেন, এমনটি জানিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা। এবং তারা আরও জানিয়েছেন যে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন। যত বড় কর্মসূচি হবে তারা সেটি বাস্তবায়ন করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এই 3 দিনের মতো টানা 3 দিন ধরে এই কর্মসূচি চলছে, শাটডাউন কর্মসূচি। এতে করে ভোগান্তিতে তো সাধারণ মানুষ রয়েছেই, তাদের সেই আন্দোলনকে আরও বেগবান করতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরাও এখানে তাদের সাথে যুক্ত হয়েছেন। আর ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের পাশেই এই হাসপাতাল হয়। তারা প্রথম দিনেই মহাসড়ক অবরোধ করেন এবং গাড়ি অবরোধ করে তারা সেদিন ঘোষণা দেন যে প্রথম দিনের মতো যেদিন তারা মহাসড়কে যান সেদিনই ঘোষণা দেন যে তাদের কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সব শেষ খবর। নাফি, 5 দফা দাবিতে টানা 3য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সে খবর জানাতে সিলেট এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই মুহূর্তে তার ধানমন্ডির বাসায় রয়েছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছে সেখানে। আরিফ, কোথায় দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিককে? তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা কি বলছেন? নাফি, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে তার যে গ্রামের বাড়ি রয়েছে চিটাগাংয়ের রাউজানে, সেখানেই তাকে দাফন করা হবে। এর আগের কথা যদি বলি, তিনি যেই ধানমন্ডির বাসায় থাকতেন, এখানে তিনি কিন্তু প্রায় 20 বছর পর্যন্ত এই বাসায় রয়েছেন, এর ঠিক এই বাসাটিতে। এর জন্য স্থানীয় যারা রয়েছেন, এছাড়া তার নেতাকর্মী রয়েছেন অথবা তার শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা বলছেন এখানে একটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু কম বেশি যারা আত্মীয় স্বজন রয়েছে তারা এক এক করে আসছেন, তার সম্পর্কে স্মৃতিচারণ করছেন এবং তারা সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও তার যে 2 ছেলে, এক ছেলে এক মেয়ে রয়েছেন, মেয়ে আমেরিকাতে রয়েছেন এবং ছেলে সকালে তিনি চিটাগাংয়ে ছিলেন, তিনি প্লেনে করে ঢাকায় আসছেন। এরপরই প্রকৃতপক্ষে সম্পূর্ণ সিদ্ধান্তটি হবে। এছাড়া আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ধানমন্ডিতে জানাজার পরে তার জানাজা আরেকটি হবে বিএনপির পার্টি অফিসের সামনে অথবা সংসদ ভবনে, কারণ তিনি যেহেতু সাবেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেজন্য সংসদ ভবনের সামনে একটি জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত সে বিষয়টি নিশ্চিত নয়। তার এরপরে চিটাগাংয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছেন, সেই জামে মসজিদে একটি নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে সবকিছু মিলিয়ে তার গ্রামের যে বাড়িতে, সেখানে জানাজার নামাজ শেষে দাফন করা হবে। আমরা তার দীর্ঘদিনের সহকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছেন যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন ছিল এবং বিভিন্ন সময় দুর্দিনে তিনি কিন্তু অনেক সক্রিয় ছিলেন এবং এখানে তার স্মৃতিচারণ করছেন অনেকেই। তারা যারা বন্ধু বান্ধব, দীর্ঘদিনের আত্মীয় স্বজন রয়েছেন, তারা কিন্তু তাদের সবকিছু বলছেন, জানছেন এবং বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি কিভাবে লড়াই করেছেন, তিনি কিভাবে গণতন্ত্র সমুন্নত করার জন্য সে খালেদা জিয়ার 1 দফা দাবিতে তিনি সমুন্নত ছিলেন এবং তার নির্দেশনা অনুযায়ী সবসময় কাজ করেছেন এবং সব মহলে সমাদৃত। তার ঘনিষ্ঠজনদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন তার মতো মানুষ হয় না এবং তার যারা দীর্ঘদিনের ড্রাইভার ছিলেন, কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। কারণ এভাবে একটি বিদায় যেটি কোনোভাবেই মানা যায় না। সকালে হুট করে তিনি উঠেছেন, ওঠার পরে চা খেয়েছেন, বিস্কুট খেয়েছেন, এরপরে তার যেই ড্রাইভার ছিলেন তিনি নামাজ পড়ছিলেন, তিনি হুট করেই উঠে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে এবং স্কয়ার হাসপাতালে যাওয়ার পরই ডাক্তার কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা তার মৃত্যু নিশ্চিত করেন। তবে এখানকার আশপাশে যারা রয়েছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আসছেন, তারা একটি জিনিস বলছেন যে তার মতো করে মানুষ হয় না, যে জীবনের এতগুলো বছর, শেষ 15 বছর তিনি সংগ্রাম
করে গেছেন। এবং এছাড়া তার যদি জীবনী বলতে যাই, তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন, অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠন করতেন, যে সময় মুক্তিযুদ্ধের আগে পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। এবং তিনি মাওলানা হামিদ খান ভাসানীর শরণাপন্ন হয়েছিলেন। পরবর্তীতে যখন বিএনপি গঠন হয় তখন তিনি বিএনপিতে যোগ দেন, অর্থাৎ জিয়াউর রহমানের ডাকেই তিনি বিএনপিতে যোগ দেন দলবল নিয়ে। এরপরে 1991 সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পান। এরপরে 2001 সালে, অর্থাৎ 91 এবং 2001, এই দুইবার তিনি নির্বাচিত সাংসদ ছিলেন। অবশ্য 1991 সালে তিনি মন্ত্রীও হয়েছিলেন প্রথম দিকে। পরবর্তী 2001 সালে ক্ষমতায় আসার পরে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখন পর্যন্ত তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তার যারা অনুসারী রয়েছেন, যারা তার দলের কর্মী রয়েছেন, সবাই আসছেন এবং স্মৃতিচারণ করছেন আল নোমানের, এবং তার জীবনী নিয়ে সবাই কথা বলছেন। কিছুক্ষণ পরে বিএনপির ঊর্ধ্বতন নেতারা আসবেন এবং এরপরই আসলে বলা যাবে যে কোথায় কোথায় তার পরবর্তী জানাজাগুলো হবে। নাফি। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। সে খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। শিগগিরই খুলে দেওয়া হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর প্রতীক্ষিত তিস্তা সেতু। সবকিছু ঠিক থাকলে মে মাসে যানবাহন চলাচল শুরু হবে সেতুর উপর দিয়ে। এই সেতু চালু হলে চিলমারি, ভুরঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি, কৃষক পাবে শস্যের ন্যায্য দাম, সমৃদ্ধি আসবে সেতু পারের মানুষের জীবনে। সেতু ঘুরে মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মাঝে তিস্তায় ধুধু বালুচর, মাঝে মধ্যে 2-4টি ফসলের ক্ষেত। তিস্তায় হাঁটু জলে হেঁটেই পারাপার হচ্ছেন অনেকে। চলছে না ডিঙ্গি নৌকা, নেই যানবাহন চলাচলের রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আশা জাগিয়েছে এই তিস্তা সেতু। দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তবের রূপ পেয়েছে। তাই আগ্রহ আর খুশির সীমা নেই নদীর দুপারে মানুষের। সেতুটা যদি আমাদের হয়ে যায়, এই হরিপুর, কাপাসিয়া, কুড়িগ্রাম, চিলমারির লোকে যাতায়াত সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সাফল্য আসবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই সেতুটি চালু হলে বিশেষ করে যারা উলিপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি যারা আছে, তারা দ্রুত রংপুর, কাউনিয়া দিয়ে ঘুরে না গিয়ে আমাদের এই গাইবান্ধার পথ দিয়ে খুব দ্রুত যেতে পারবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুকে আশীর্বাদ হিসাবে দেখছেন উন্নয়ন কর্মীরা। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার, যাতে পাল্টে যাবে অর্থনীতির চিত্র। এই সেতু হলে এই দুই অঞ্চলের যে চরভিত্তিক যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে কৃষকরা যেমন মুনাফা পাবে, তেমনি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখবে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতুর অবকাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যে শেষ হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামের অংশের সংযোগ সড়ক নির্মাণের কাজ। বর্তমানে চলছে সেতুর রং ও ফিনিশিংয়ের কাজ। সকল স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা জাস্ট ব্রিজের উপরে যে কার্পেটিংটা থাকে এবং অ্যাপ্রোচের যে কার্পেটিংটা থাকে, এইটাই বাকি আছে। আর হচ্ছে যে আমাদের ব্রিজের রেল পোস্ট, রেল বার যেটা আমাদের কালার করতে হয় সেটা আছে বাকি, আর হচ্ছে ল্যাম্প পোস্ট, এগুলো বাকি আছে। তো আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং বঞ্চনার দিন শেষ হতে যাচ্ছে উত্তরের এই কুড়িগ্রাম জেলার। আগামী এপ্রিল মেতে চালু হবে এই তিস্তা সেতু। আর এই সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে 135 কিলোমিটার। সেই সাথে বাড়বে অর্থনৈতিক গতি। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সেতু থেকে মাজিদুর রহমান, এখন। এবার আন্তর্জাতিক সংবাদ। যাত্রী নেই, বিমান নেই, মুনাফাও নেই। এরপরও পাকিস্তানের সহিংসতা প্রবণ বেলুচিস্তান প্রদেশে তৈরি হয়েছে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর। চীনের অর্থায়নে পুরো বিমানবন্দর তৈরি হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে। গোয়াদাদের সাধারণ মানুষের দাবি, এই বিমানবন্দর তাদের কোনো উপকারে আসবে না। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। 4 লাখ
যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমানবন্দরের কথা শুনলে প্রথমেই কি মনে হবে? বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা কিছুটা ভিন্ন। বিমানবন্দরটি অবস্থিত 90,000 মানুষের আবাসের একটি শহরে, যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই। বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে। আরও অবাক করার মতো বিষয়, এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও। বলছি পাকিস্তানের গোয়াদর বিমানবন্দরের কথা। আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর। গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার ওপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের। পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে, যেন গোয়াদর আর বেলুচিস্তানে প্রবেশাধিকার পায় বেইজিং। চীনের তহবিলে 4th গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে। 3,658 মিটার লম্বা, 75 মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই এয়ারপোর্ট। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত। স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতাপ্রবণ এই প্রদেশ। বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে, সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার। এই বিমানবন্দরের কোনো কাজেই স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি। The developmental projects here have not benefited anyone. People haven't gotten jobs. The airport is non-functional. There is a port, but there is no work there. If there is no work, how will people get jobs? We want them to initiate projects here so that the natives find work and it counters the hopelessness felt by the youth. স্থানীয়রা বলছেন, গোয়াদর যখন ওমানের অংশ ছিল, এখানে যাত্রীবাহী জাহাজ নোঙর করত, পরে এখান থেকে ভারতে যেত। মানুষকে না খেয়ে থাকতে হয়নি। এখন খাবার আর পানির সংকট চরমে। পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট। Nobody used to ask where we are going, what we are doing, and what is your name. We used to enjoy all-night picnics in the mountains or rural areas. We were never asked to prove our identity, who we are, where we have come from. When such a situation arises, it obviously causes some sadness. We feel weird. We are asked who we are, where we are from. We are residents. Those who ask should identify themselves as to who they are. যদিও সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই পাকিস্তান সরকারের। চীনা বিনিয়োগ নিরাপদে রাখতে গোয়াদরে সেনা মোতায়েন করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে আছে চেকপয়েন্ট, সেনাবাহিনী, ব্যারিকেড, ওয়াচ টাওয়ার। 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে তৈরি করা হয় এই বিমানবন্দর। এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগার শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে গোয়াদরের। এই বিমানবন্দর তৈরিতে চীনের খরচ পড়েছে $24 কোটি। পাকিস্তানের নতুন আর ব্যয়বহুল এই বিমানবন্দর এখনও এক রহস্যের নাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয়। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, সবার আগে ইউক্রেনের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। তবে ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত খরচের বোঝা যুক্তরাষ্ট্রের নয়, বরং ইউরোপকে নিতে হবে বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি। ট্রাম্প জানান, খুব শিগগিরই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পিলখানায় নিহত সেনাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনী প্রধানের শ্রদ্ধা স্মরণ করলেন পরিবারের সদস্যরাও। তাদের সুষ্ঠু বিচারটা আমরা আগে থেকে চেষ্টা করছি যে দেশবাসী যেন এই বিচারটা দেখতে পারে। এই দিবসটা একটা রেকগনাইজ হবে সারা নেশন ওয়াইডে। আমরা অতিরিক্ত খুশি। কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। পিলখানা হত্যার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচন করার দাবি শহীদ সেনা পরিবারের। ন্যায় বিচার চান ভুক্তভোগী বিডিআর সদস্যরা। 10 তারিখ জামিনের ডেট ছিল। আমরা খুব আশায় ছিলাম যে স্যার হইলে আমি বাবারে নিয়ে বাড়িতে যাবো গা।
আমরা জানতে চাই কারা ছিল, কি কারণে তাদেরকে হত্যা করা হলো। যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না ডেভিলদের, শঙ্কায় রাজধানীবাসী। পুলিশের ভূমিকা নিয়ে ফের নতুন করে প্রশ্ন। এবং মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু। দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে, বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। শেষ করছি এখন বাণিজ্য এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।